হাই স্টুডেন্টস, গুড মর্নিং। আমি আজকে এবিটিএ টেস্ট পেপার নিয়ে চলে এসেছি। তোমাদের যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে, আমি ঠিক করেছি এই এবিটিএ টেস্ট পেপারের সমস্ত ইংরেজির পেপারগুলো আমি সলভ করে দেবো। ঠিক আছে, একটা একটা পেপার ধরে ধরে সলভ করা হবে। তোমাদের যাদের সমস্যা রয়েছে তারা আমার এই ভিডিওগুলোকে ফলো করতে পারো। চলো আজকে আমরা দেখে নিচ্ছি কোন পেজটাকে আজকে আমরা সলভ করব। ফার্স্ট যে পেজটা রয়েছে ইংরেজি, সেটা হচ্ছে 19 নাম্বার পেজ। টোটাল এখানে 42টা পেজ রয়েছে। ঠিক আছে, 42টা কোশ্চেন সেট রয়েছে। আমরা কিন্তু ফার্স্ট আজকে যেটা করব সেটা হচ্ছে কুইক পেজ নাম্বার 19। চলো দেখে নিই পেজ নাম্বার 19-এ কী আছে। দেখো পেজ নাম্বার 19-এ তোমরা দেখতে পাচ্ছ এই যে স্টোরিটা, এটা কিন্তু দ্য ক্যাট বলে একটা স্টোরি আছে। সেই স্টোরিটা আমরা স্টোরিগুলো পড়বো না, তোমরা তো জানোই স্টোরিগুলো। সুতরাং আমরা ডিরেক্ট কোশ্চেন আনসারে চলে যাব। চলো কি বলেছে দেখো। দেখো প্রথমটা বলেছে দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ ড্যাশ। বলছে অতিথি ভীষণ ড্যাশ হওয়ার ভান করে। আচ্ছা, অতিথি কী হওয়ার ভান করে সেটা কিন্তু আমরা দেখেছিলাম অ্যামিউজড, মানে মুগ্ধ হওয়ার ভান করে। ঠিক আছে, আমরা যদিও অপশনগুলো সব পড়ে নেব, আগেই তোমরা টিক দেবে না, আগে পড়ে নেবে। অ্যাংরি, অ্যামিউজড, টায়ার্ড নাকি স্যাড, এটা কিন্তু অবশ্যই অ্যামিউজড হবে। কেননা আমরা দেখেছিলাম যে অতিথি ব্যথা পাওয়া সত্ত্বেও কিন্তু বেড়াল যখন তার পায়ে আছড়ে দেয় তখন কিন্তু সে ভীষণ ব্যথা পায়, তবুও সে কিন্তু মুগ্ধ হওয়ার ভান করে। ঠিক আছে, পরেরটা দেখো কী বলেছে। দ্য ক্যাট লিভস দ্য রুম ওয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ ড্যাশ। বলছে বেড়াল ঘর ছেড়ে বেরিয়ে যায় যখন পরিবারের লোকেরা ড্যাশ করে। কি করে? পরিবারের লোকেরা যখন আগুনের চারপাশে জড়ো হয়ে বসে তখন কিন্তু বেড়াল কী করে? ঘর ছেড়ে বেরিয়ে যায়। আচ্ছা অপশনগুলো দেখে নিই। গ্যাদার্ড রাউন্ড, গন টু, অ্যাবসেন্ট ফ্রম নাকি কামিং টু ফায়ার। আচ্ছা এটা হবে গ্যাদার্ড রাউন্ড ফায়ার। আচ্ছা তাহলে অপশন এটা কারেক্ট। ক্লিয়ার? ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস। বেড়ালের জন্য সত্যিকারের জীবনটা শুরু হয় কখন? শুরু হয় দেখো অপশনগুলো পড়ে নিই। ইন দ্য মর্নিং, অ্যাট নুন, আফটার টি টাইম, ডিউরিং ডিনার। আচ্ছা বেড়ালের জন্য সত্যিকারের জীবনটা কিন্তু শুরু হয় আফটার টি টাইম, চা খাওয়া শেষ হলে। দেখো বেড়াল কিন্তু এখানে চা খায় না, পরিবারের লোকেরা চা খায়। পরিবারের লোকেদের যখন চা খাওয়া শেষ হয় তখন কিন্তু বেড়ালের জন্য সত্যিকারের জীবনটা শুরু হয়। পরেরটা দেখে নিচ্ছি। দেখো দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ। বেড়ালের চলাফেরা হয়ে যায়। আচ্ছা বেড়ালের চলাফেরা কেমন হয়ে যায়? দেখো চিতা নাকি লায়ন নাকি প্যান্থার নাকি ফক্স। দেখো এটা কিন্তু অবশ্যই প্যান্থার হবে। প্যান্থার লাইক আমরা দেখেছিলাম, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিকেম লাই দেন প্যান্থার লাইক। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। এবারে দেখো বলেছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ইনফরমেশন টেক্সট থেকে নিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। ওয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, যখন পরিবারের লোকেরা আগুনের চারপাশে বসে তখন কি হয় দেখো আমরা দেখিনি। এই দেখো এই পেজে আছে। তখন কিন্তু হবে দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। এতটুকু তোমাকে লিখতে হবে ওইখানে। ঠিক আছে, ওকে লিখে নেবে তোমরা, আমি লিখছি না, ফটাফট সলভ করব। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে। নাম্বার 2, দ্য গেস্ট ইনটেন্ডস টু। আচ্ছা গেস্টের কি করার ইচ্ছে করে, অর্থাৎ অতিথির কি করার ইচ্ছে করে। আচ্ছা অতিথির কিন্তু বেড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে বের করে দিতে ইচ্ছা করে। তোমরা এই যে দেখতে পাচ্ছ, আমাদেরকে এখান থেকে জুড়তে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এতটুকু। ঠিক আছে, তোমরা লিখে নেবে, আমি লিখছি না। নেক্সট পরেরটা কি বলেছে দেখো। দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস। দেখো বেড়াল হেলে দুলে চলে যায়, কোন দিকে চলে যায় সেটা আমাদেরকে লিখতে হবে। দেখো এটা এখানেই আছে। হ্যাঁ দেখো বেড়াল কী করে? হেলে দুলে চলে যায় অ্যান্ড স্কিপস, এই যে এখান থেকে লিখতে হবে অ্যান্ড স্কিপস টু দ্য রুপ অফ অ্যান এমটি শেড, এতটুকু লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আমরা দেখে নিই ট্রু ফলস আছে। দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে এবং সেটা কিন্তু এই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে দিতে হবে। ক্লিয়ার? সেন্টেন্সটা আগে দেখবে সেটা ট্রু না ফলস, এবং কোন লাইনটা দেখে তুমি বুঝতে পারলে সেটা ট্রু না ফলস সেই লাইনটা তোমাকে এখানে তুলে দিতে হবে। দেখো প্রথমটা কি বলেছে, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট। বলছে অতিথি কিন্তু আসলেই সেই বিড়ালটার প্রতি ভীষণ মুগ্ধ হয়েছিল, খুশি হয়েছিল। তাই কি? না, অবশ্যই না, রাগ করেছিল। তো এটা আমরা ফলস লিখব। ক্লিয়ার? আর কোন লাইনটা দেখে আমরা বুঝবো? দেখো এই যে এইখানে এই লাইনটা দিতে হবে, এই যে সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইস হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। ঠিক আছে, দেখো তাই ব্যথা এবং ক্ষোভের জল চোখে নিয়ে সে কিন্তু ভান করে যে সে ভীষণ খুশি হয়েছিল। তো সে ভান করে সে ভীষণ খুশি হয়। আচ্ছা তো এতটুকু আমাদেরকে দিলেই হয়ে যাবে এটার সাপোর্টিং স্টেটমেন্ট। আচ্ছা তারপর এটা দেখে নিচ্ছি। আচ্ছা দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ। আচ্ছা বেড়ালের কিন্তু অনেক শত্রু আছে। হ্যাঁ এটা ট্রু, এটা ট্রু হবে, টি দিয়ে দাও। এটা কিন্তু ট্রু। কেন? এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যে
এখানে লাস্টেই আছে এটা। দেখো, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। ক্লিয়ার? কেননা তার কিন্তু অনেক শত্রু আছে, যেমন কুকুর এবং ছোট ছোট বাচ্চারা যারা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। তো এবারে আমরা চলে যাব পোয়েমটাতে। আমাদের সিনটা হয়ে গেল। দেখো পোয়েমটাতে কি বলেছে, টু গ্রাস টু লিভ। এই পোয়েমটা তোমরা জানো, এটা কিন্তু দ্য স্নেল বলে একটা পোয়েম আছে, সেটাই আমরা ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাব। দেখো কি বলেছে এখানে, দ্য স্নেল লিভস উইথ। আচ্ছা, স্নেল বসবাস করে কার সাথে সেটা লিখতে হবে। হিজ ফ্যামিলি, হিজ ফ্রেন্ডস, নান নাকি নেইবার্স। এটা কিন্তু অবশ্যই নান হবে, কেননা আমরা জানি যে স্নেল কারোর সঙ্গেই বসবাস করে না, একেবারে একা বসবাস করে। ক্লিয়ার? তারপর একটা কী বলেছে দেখো, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস। দেখো যখন আসন্ন বিপদ ঘটে, যখন আসন্ন বিপদ ঘটে তখন কি হয় দেখো, হিয়ার ইমিনেন্ট মিনস, আচ্ছা ইমিনেন্ট মানে কিন্তু এখানে আসন্ন, মানে হুইচ ইজ কামিং। ক্লিয়ার? তো আমরা দেখে নিই, ইম্পসিবল নাকি ইমপেন্ডিং নাকি কম্পালসারি নাকি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইমপেন্ডিং হবে, যেটা এখনও পেন্ডিং আছে, যেটা হতে পারে বা হবে আগামীতে, সেই ধরনের ঘটনাকেই আমরা বলি ইমিনেন্ট। ক্লিয়ার? সো দেখো আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন আসন্ন বিপদ ঘটে। হিয়ার ইমিনেন্ট মিনস, এখানে আসন্ন মানে কি দেখো, এখানে অপশন বলছে ইম্পসিবল, ইমপেন্ডিং, কম্পালসারি, ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইমপেন্ডিং হবে, ইমপেন্ডিং মানে আসন্ন। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বিং ডিস্টার্ব দ্য স্নেল শ্রিংস ইনটু হিজ হাউস উইথ। আচ্ছা, বিরক্ত হয়ে শামুক নিজেকে গুটিয়ে নেয় তার বাড়ির মধ্যে কিসের সঙ্গে। দেখো এটা হচ্ছে প্লেজার, হরর, স্যাটিসফ্যাকশন নাকি ডিসপ্লেজার। এটা কিন্তু ডিসপ্লেজার হবে। ক্লিয়ার? অসন্তুষ্টির সঙ্গেই কিন্তু শামুক কী করে, নিজেকে নিজের বাড়ির মধ্যে গুটিয়ে নেয়। দ্য স্নেল লিডস এ লাইফ লাইক এ। শামুক একটা জীবন কাটায়, কেমন জীবন কাটায়, এ কিং, প্রিস্ট, মঙ্ক নাকি থিপ। সে কিন্তু একটা মঙ্কের মতন জীবন কাটায়। ক্লিয়ার? দুটো কোয়েশ্চেন আছে দেখো, ওয়্যার ডাজ এ স্নেল স্টিক ইট সেলফ অ্যান্ড হাউ। শামুক কোথায় নিজেকে লাগিয়ে রাখে, মানে আটকে রাখে, এবং কিভাবে। তো দেখো এখানে আমি অ্যান্সারগুলো লিখে দিয়েছি, দেখে নাও। আচ্ছা, আমি পরের কোয়েশ্চেনটাও পড়ে নিচ্ছি একবারে। ওয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। কখন শামুক নিজেকে বাড়ির মধ্যে লুকিয়ে ফেলে। আচ্ছা, এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। কি বলছে দেখো, দ্য স্নেল স্টিক্স ইট সেলফ টু গ্রাস, লিফ, ফ্রুট অ্যান্ড ওয়াল। তো শামুক নিজেকে ঘাস, পাতা, ফল এবং ওয়ালের মধ্যে লাগিয়ে রাখে। দ্য স্নেল স্টিক্স ইট সেলফ ক্লোজলি। শামুক নিজেকে নিবিড়ভাবে লাগিয়ে রাখে। ইট ডাজ নট ফিয়ার টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। যেন সে সেখানেই বেড়ে উঠেছিল, বাড়িঘর এবং সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে। আচ্ছা, পরের কোশ্চেনটা ছিল হচ্ছে যে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। কখন শামুক নিজেকে বাড়ির মধ্যে লুকিয়ে নেয়। আচ্ছা, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। তো আনসারটা এইভাবে লিখতে হবে। ঠিক আছে? শামুক কী করে, নিজেকে বাড়ির মধ্যে লুকিয়ে রাখে যখন আসন্ন বিপদ ঘটে, ঝড়ের কারণে অথবা আবহাওয়ার অন্যান্য ঘটনার কারণে বা ক্ষতির কারণে। ঠিক আছে? তো এবারে হয়ে গেল আমাদের দুটো কোশ্চেনের আনসার। এবার আমরা আনসিনটাকে পড়বো। আমি আনসিনটা মনোযোগ দিয়ে পড়বো, তোমরা ভালো করে শুনবে। অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে এবং ওয়ার্ডগুলোর মিনিং তোমাদেরকে বুঝতে হবে, কেননা তোমাদেরকে কিন্তু একেবারে লাস্টে গিয়ে 4টি ওয়ার্ডের মিনিং খুঁজে বার করতে হবে, যেখানে তোমরা 8 মার্কস পাবে। ক্লিয়ার? প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 2 মার্কস করে পাবে। খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা একটা রিপোর্ট, কলকাতার একটা ঘটনা, ক্যালকাটার। দেখো কী বলেছে, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। বলছে হুগলি নদীর যে তীর আছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষয় পেয়ে গেছে। আচ্ছা, ইরোডেড মানে ক্ষয় পাওয়া, লিখে রাখবে মিনিংগুলো, এগুলোই আমাদের দরকার হবে পরে। আচ্ছা, আর স্ট্রেচ মানে বেসিক্যালি বিস্তার, কিন্তু আমরা এখানে বলবো বিভিন্ন জায়গা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি হয়েছে দেখো, উইথ দ্য রিভার মেকিং ডিপ ইন রোডস অ্যান্ড অলমোস্ট রিচিং দ্য ল্যান্ড। আচ্ছা, এই যে ক্ষয় যে পেয়েছে না বিভিন্ন জায়গায়, নদীর পাড়টা, হুগলি নদীর পাড়, তো তাতে করে কি হয়েছে দেখো, উইথ দ্য রিভার মেকিং ডিপ, তাতে করে কিন্তু তারা রিভারটাকে না ইন রোডস মানে রাস্তায় রিভারটাকে অনেক ডিপ করে দিয়েছে, অর্থাৎ রাস্তার পাশে রিভারটাকে কি করে দিয়েছে, অনেক গভীর করে দিয়েছে। অ্যান্ড অলমোস্ট রিচিং দ্য ল্যান্ড, এবং অনেক জায়গায় এরকমও হয়ে গেছে যে রাস্তা পার করে সেই রিভার ল্যান্ডে পৌঁছে গেছে, অর্থাৎ যেখানে মানুষের বাড়িঘর আছে সেখানে পৌঁছে গেছে। এ পোর্শন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে। তো পার্কের একটা পোর্শন কী হয়েছে দেখো, পার্কের একটা অংশ কী হয়েছে, হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, পুরো একেবারে ধুয়ে চলে গেছে। অ্যান্ড স্ট্রেচেস অফ দ্য ব্যাঙ্কস হ্যাভ ডেভেলপড ক্র্যাকস। এবং এই যে নদীর তীরের যে স্ট্রেচ আছে না, বিস্তার, অর্থাৎ নদীর তীরটা যত দূর পর্যন্ত আছে তার যে বিস্তার, সেটা কি করেছে, সেটা না অনেক জায়গায় ক্র্যাক তৈরি করে দিয়েছে। ক্র্যাক মানে ফাটল। আবার অনেক জায়গায় না কোল্যাপসড মানে ধসেও পড়ে গেছে। অ্যান্ড ফলেন ইনটু দ্য রিভার, এবং ধসে পড়ে সেটা নদীর মধ্যে পড়ে গেছে।
তো তারপরে কি বলেছে দেখো, দ্য অনার অফ এ ওয়্যার হাউস অ্যালং স্ট্রান ব্যাঙ্ক রোড, আচ্ছা স্ট্রান ব্যাঙ্ক রোড বলে একটা রাস্তা আছে, সেটা আবার কোথায়, নিয়ার দ্য বুড়াবাজার সার্কুলার রেলওয়ে স্টেশন। বুড়াবাজার সার্কুলার রেলওয়ে স্টেশন বলে একটা জায়গা আছে, সেখানে স্ট্রান ব্যাঙ্ক রোড বলে একটা রোড আছে, সেই রোডের পাশেই একটা ওয়্যার হাউস আছে। হ্যাঁ, ওয়্যার হাউস মানে হচ্ছে গুদামঘর। সেই গুদামঘরের যে একজন মালিক, ঠিক আছে, তিনি দেখো তিনি বলেছেন, কি বলেছেন, এ পোর্শন অফ দি এম্ব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দেয়ার ওয়্যার হাউস ফেল ইন্টু দ্য রিভার অ্যান্ড a few days before মহালয়া। আচ্ছা, তো তিনি কি বলেছেন দেখো, যে এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, ঠিক আছে, লিখে রাখো। আচ্ছা, বাঁধের একটা অংশ কি হয়েছে, তার যে বাঁধের অংশটা কোথায়, তার ওয়্যার হাউসের পেছনে, ঠিক আছে, তার যে গুদামঘরের পেছনের এক বাঁধের কিছুটা অংশ কি হয়েছে, সেটা কিন্তু পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে কোথায়, নদীর মধ্যে। সেটা কবে হয়েছিল, a few days before মহালয়ার কিছুদিন আগে। এবারে দেখো কি বলেছে, দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইন কোশিপুরের রতনবাবু ঘাট যে আছে তার কাছাকাছি যে রাস্তাটা আছে না, সেই রাস্তায় কি হয়েছে দেখো, হ্যাড স্টার্টেড টু কেপ, সেই রাস্তায় কি করেছে, সেই রাস্তা কিন্তু কেপ মানে বেসিক্যালি আমরা জানি গুহা, অর্থাৎ রাস্তার মধ্যে গর্ত হতে শুরু করেছে, গুহার মতন গর্ত, ঠিক আছে, ইন এ ফিউ মান্থস এগো, এটা হয়েছে কয়েক মাস আগে। অ্যান্ড ওয়েন রিপেয়ার্স বাই দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে সিএমসি প্রুভড ইনঅ্যাডিকুয়েট। আচ্ছা, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটাকে রিপেয়ারও করেছিল, কিন্তু তাদের রিপেয়ারমেন্টটা কিন্তু প্রুভড হয়েছে কি, ইনঅ্যাডিকুয়েট, অর্থাৎ অপর্যাপ্ত, যথাযথ হয়নি, ঠিক আছে। তো তাদের রিপেয়ারমেন্টটা যথাযথ হয়নি, ইনঅ্যাডিকুয়েট হয়েছে। দ্য সিভিক বডি, আচ্ছা সিভিক বডি মানে যেটাকে আমরা পৌরসভা বলি, সেটাকে বলা হয় সিভিক বডি। দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। তো পৌরসভা কী করেছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে কিন্তু চিঠিও লিখেছে তাদের সাহায্য চেয়ে। এ রিভার সায়েন্টিস্ট ব্লেমড দি এনক্রচমেন্ট অফ দ্য ব্যাঙ্কস। আচ্ছা, একজন রিভার সায়েন্টিস্ট আছে মানে নদী বিজ্ঞানী, তিনি কি করেছেন দেখো, তিনি কিন্তু দোষারোপ করেছেন এই যে নদীর পাড়কে যে ধীরে ধীরে দখল করে নেওয়া হচ্ছে না, এনক্রচমেন্ট করে দেওয়া হচ্ছে, বিনা অনুমতিতে সেগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, সেটাকেই তিনি দোষারোপ করেছেন। উইথ দি অ্যাকম্পানিং ডিস্ট্রাকশন অফ দি ন্যাচারাল গ্রিনারি, তার সাথে সাথে ন্যাচারাল যে গ্রিনারি, ওখানে অনেক গাছপালাও ছিল, সেগুলোকেও কেটে দেওয়া হয়েছে। তিনি বলেছেন এটার জন্য হয়েছে, এই যে তোমরা যে নদীর পাড় দখল করেছো, গাছপালা কেটেছো, ঠিক আছে, তিনি দোষারোপ করেছেন এই দুটো জিনিসকে, কিসের জন্য, ফর দ্য ইনক্রিজিং রেট অফ ইরোশন। এই যে ইরোশন যে হচ্ছে, এত পরিমাণে যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, তিনি কিন্তু এটার জন্য এই দুটো জিনিসকে দায়ী করেছেন, এক তো নদীর পাড় দখল করে নেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে গ্রিনারি ধ্বংস করে দেওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা দেখো কি হয়েছে, অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 3rd November 2023। তো 3rd November 2023-তে এটা টেলিগ্রাফে পাবলিশ হয়েছিল, ঠিক আছে। দেখো এবার কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন ইরোডেড ইন সিঙ্গেল স্ট্রেচ, মাল্টিপল স্ট্রেচ, নো স্ট্রেচ, নাকি ইননিউমারেবল স্ট্রেচেস। আচ্ছা, এখানে কিন্তু এটা মাল্টিপল স্ট্রেচেস হবে, ঠিক আছে, আমরা অলরেডি দেখেছিলাম। আচ্ছা, পরেরটা হচ্ছে দেখো কি বলেছে, এ পোর্শন অফ দ্য এম্ব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্য ওয়্যার হাউস ফেল ইন্টু দ্য রিভার বিফোর। আচ্ছা, বিফোর দুর্গাপূজা, কালী পূজা, মহালয়া, এটা কিন্তু মহালয়া হবে, ক্লিয়ার, আমরা দেখেছি। আচ্ছা, দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন। আচ্ছা, রতনবাবু ঘাটের যে রোডটা আছে, রতনবাবু ঘাটের কাছাকাছি যে রোডটা আছে, সেটা কোথায়, সেটা কি আলিপুরে, হাওড়া, নাকি দমদম, না কোশিপুর? আমরা দেখেছিলাম কোশিপুরে। আচ্ছা, রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড, এই যে সিএমসি মানে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে রিপেয়ারমেন্টটা করেছিল, সেটা কেমন ছিল, সেটা কিন্তু অ্যাডিকুয়েট ছিল, এফেক্টিভ ছিল, নাকি ইনঅ্যাডিকুয়েট ছিল, নাকি রেলেভেন্ট ছিল? আমরা দেখেছিলাম ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত ছিল, ঠিক আছে, যথাযথ হয়নি। পরেরটা কি বলেছে দেখো, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট। সিভিক বডি কিন্তু স্টেটের কোন ডিপার্টমেন্টকে লিখেছিল, কোন ডিপার্টমেন্টকে তারা সাহায্য চেয়ে চিঠি লিখেছিল? সেটা কি ইরিগেশন ডিপার্টমেন্ট, নাকি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, নাকি পিসিকালচার ডিপার্টমেন্ট, নাকি বলেছে ইরিগেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু আমরা এগ্রিগেশন ডিপার্টমেন্ট, তো দেখো এটা কিন্তু অবশ্যই হবে ইরিগেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে, অপশন নাম্বার এটা কারেক্ট। চলো এবারে দেখে নিই কোয়েশ্চেনগুলো কি বলেছে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরপরে আছে ট্রু ফলস, ঠিক আছে। তো আমরা দেখে নিই কোনটা ট্রু আর কোনটা ফলস, আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। আচ্ছা,
দেখো কি বলেছে, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মেনি প্লেসেস। বলছে হুগলি নদীর যে তীর আছে সেটা বিভিন্ন জায়গায় কিন্তু ইরোডেড হয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখেছিলাম, সত্যি এটা কিন্তু ট্রু হবে। মাল্টিপল প্লেসেস মানেই হচ্ছে মেনি প্লেসেস। হ্যাঁ, এই লাইনটা দেবে হচ্ছে এই যে এখান থেকে, এই যে দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। ঠিক আছে, স্ট্রেচ আর প্লেস একই জিনিস। ওকে, তারপরে কি বলেছে দেখো, দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড। বলছে পার্কটা কিন্তু আক্রান্ত হয়নি। আমরা দেখেছিলাম যে পার্কের একটা অংশ কি হয়েছে, ধসে পড়ে গেছে, তাই না? তার মানে পার্ক আক্রান্ত হয়েছিল, তো এখানে বলেছে আক্রান্ত হয়নি, তার মানে এটা ফলস। ঠিক আছে, তা কোন লাইনটা দেখে আমরা বুঝবো যে আক্রান্ত হয়েছিল? এই যে তোমরা দেখতে পাচ্ছ, এ পোর্শন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে। দেখো পার্কের একটা অংশ ধুয়ে গেছে একেবারে, তাই না? ওকে, তো আমরা এটা দেবো হচ্ছে অ্যান্ড স্ট্রেচেস অফ দ্য ব্যাঙ্কস হ্যাভ ডেভেলপড ক্র্যাকস কোল্যাপসড অ্যান্ড ফলেন ইনটু দ্য। আচ্ছা, পুরোটাই দিয়ে দেবে, পুরো দুটো লাইনই সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেবে। নেক্সট কি বলেছে দেখো, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসি কালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। আচ্ছা, সিভিক বডি কিন্তু পিসি কালচার ডিপার্টমেন্টকে লেখেনি। ঠিক আছে, দেখো পিসি কালচার মানে আমরা জানি মৎস্য চাষ যেটাকে বলা হয়, হ্যাঁ, মাছের চাষ করাকে বলা হয় পিসি কালচার। তো এই যে সিভিক বডি যে আছে, পৌরসভার যে বডি আছে, তারা কি মৎস্য দপ্তরকে হেল্প চেয়ে চিঠি লিখেছিল? না, তারা কিন্তু মৎস্য দপ্তরকে হেল্প চেয়ে মানে সাহায্য চেয়ে চিঠি লেখেনি। তারা লিখেছিল হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ সেচ দপ্তরকে লিখেছিল। ঠিক আছে, তো এটা আমরা লিখবো ফলস। কোন লাইনটাকে দেখে আমরা বুঝবো? এই যে দেখো, এখানে ক্লিয়ারলি বলা আছে, এই যে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। ঠিক আছে, এই লাইনটাকে তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেবে। সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু সবসময় প্যাসেজ থেকে খুঁজেই নিতে হবে, অনেকে নিজের মতন করে বানিয়ে দেয়, এটা কিন্তু ভুল, এটা কখনোই করবে না। চলো এবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেনগুলো কী কী আছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি? দেখো সিএমসির ফুল ফর্ম কি, তুমি এইভাবে অ্যান্সারটা লিখবে যে দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, এই যে দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ক্লিয়ার? তারপরে দেখো কি বলেছে, নেক্সট, হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট? আচ্ছা, রিভার সায়েন্টিস্টের মতে এই যে ইরোশনের কজটা কি, এই যে এখানে ক্লিয়ারলি বলা আছে হুবহু, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এই যে এ রিভার সায়েন্টিস্ট ব্লেম দ্য এনক্রচমেন্ট অফ দ্য ব্যাঙ্ক উইথ দি অ্যাকম্পানিং ডিস্ট্রাকশন অফ দ্য ন্যাচারাল গ্রিনারি ফর দি ইনক্রিজিং রেট অফ ইরোশন। ঠিক আছে, ক্লিয়ারলি এটা বলা আছে, এই লাইনটা তোমরা লিখবে, এইখান থেকে রিভার সায়েন্টিস্ট থেকে ইরোশন পর্যন্ত দিয়ে দেবে। নেক্সট কি বলেছে দেখো, হোয়ার ফ্রম হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডাপ্টেড? বলছে যে কোথা থেকে এই প্যাসেজ, এই যে প্যারাগ্রাফটা এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো দেখো এটা নেওয়া হয়েছে, তুমি এইভাবে লিখবে, অ্যান্সারটা তোমাকে সাজাতে হবে এইভাবে, এই যে দ্য প্যাসেজ, তারপরে লিখবে হ্যাজ বিন অ্যাডাপ্টেড। ওকে, লিখতে হবে, দেখো তোমরা আমার সাথে সাথে লিখে নাও, আমি লিখছি না। দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড, তারপরে তুমি এখান থেকে জুড়ে দেবে, লিখবে ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 3rd November 2023। ক্লিয়ার? ওকে, নেক্সট আমি লাস্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলছে হোয়াট ডিড দি অনার অফ দি ওয়্যার হাউসে? আচ্ছা, এই যে গুদাম ঘরের যে মালিক তিনি কি বলেছিলেন? গুদাম ঘরের মালিক কি বলেছিলেন দেখো, আমরা দেখেছিলাম যে গুদাম ঘরের মালিক কিন্তু এটা বলেছিল, এই যে দ্য অনার অফ এ ওয়্যার হাউস। হ্যাঁ, তো আমরা শর্টকাটে লিখবো, এটাকে আমরা এইভাবে লিখবো, দেখো আমি কি বলছি ভালো করে দেখো। দ্য অনার অফ এ ওয়্যার হাউস এতটুকু লিখবে, তারপরে লিখবে যে এখান থেকে সেড, এখানে একটা দ্যাট বসাবে। ঠিক আছে, দ্য অনার অফ এ ওয়্যার হাউস সেড দ্যাট, তারপরে লিখবে এ পোর্শন অফ দি এম্ব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দেয়ার ওয়্যার হাউস ফেল ইন্টু দ্য রিভার আ ফিউ ডেজ বিফোর মহালয়া। ঠিক আছে, একেবারে এইভাবে আনসারটাকে লিখবে, বাকি এগুলো লেখার দরকার নেই। ক্লিয়ার? ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। দেখো এবারে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্রামার। গ্রামারটাকে খুব ভালো করে মনোযোগ সহকারে করতে হবে, এখানে কিন্তু তোমাদেরকে ফুল মার্কস তুলতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখবে এটা।
সো চলো এবারে আমরা গ্রামারগুলোকে সলভ করে নিই। দেখো এখানে কি বলেছে, এটা কিন্তু টেন্স, প্রথমে যেটা দেওয়া আছে তোমাদের এটা সলভ করার জন্য কিন্তু টেন্সের নলেজ খুব ভালো রাখতে হবে, ঠিক আছে। কি বলেছে দেখে নিই, 15 গ্লোবাল হেলথ লিডার্স ড্যাশ দিয়ে বলেছে ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া। তো 15 জন গ্লোবাল লিডার্স, তার মধ্যে 3 জন ইন্ডিয়া থেকে আছে, হ্যাঁ। ড্যাশ ডিমান্ড নাকি হ্যাভ ডিমান্ডেড নাকি ডিমান্ডিং দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশনস। দে আর কল ড্যাশ কামস হ্যাজ কামিং অ্যাহেড অফ এ ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। তো দেখো একটা জিনিস মনে রাখবে যে 15 গ্লোবাল হেলথ লিডার্স, ঠিক আছে, এই জন্য আমরা কিন্তু ইনক্লুডিং বলবো, ঠিক আছে। আমরা তো এরকমই বলে থাকি ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া, ক্লিয়ার। এই প্যাসেজটাকে আগে ভালো করে পড়ে নিতে হবে, তবে তুমি বুঝতে পারবে যে সেটা পাস্টে না প্রেজেন্টে সলভ করতে হবে, ক্লিয়ার। তো আগে ভালো করে পড়ে নেবে, আগেই টিক দেবে না। তো ফার্স্ট কারেক্ট আনসার হবে হচ্ছে ইনক্লুডিং। আচ্ছা, 3 ফ্রম ইন্ডিয়া। তারপরে দেখো আমাদের সাবজেক্ট কিন্তু এটা 15 গ্লোবাল হেলথ লিডার্স, ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট। তো দেখো সেই জন্য কিন্তু আমরা ডিমান্ড বলবো, কি ডিমান্ড বললে তো প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে বললে এটা কিন্তু হ্যাবিচুয়াল কেস হয়ে যাবে, যেন সবসময় ডিমান্ড করে এরকম হয়ে যাবে। আমাদের সেন্সটা হবে তারা ডিমান্ড করেছে, প্রেজেন্ট পারফেক্টে বলতে হবে, সেই জন্য বলতে হবে হ্যাভ ডিমান্ডেড, এটা কারেক্ট, ক্লিয়ার। আর ডিমান্ডিং হবে না, কেননা একটা জিনিস মনে রাখবে, সাবজেক্টের পরে তুমি ভার্বের আইএনজি ফর্ম কখনোই ইউজ করতে পারবে না। হয় তোমাকে অ্যামিজার ইউজ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাতে হবে, হয় ওয়াজ ওয়্যার ইউজ করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস বানাতে হবে, তবেই তুমি সাবজেক্টের পরে ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে পারবে। অ্যামিজার, ওয়াজ ওয়্যার এসব বলেই ইউজ করতে হবে, ক্লিয়ার। ডিরেক্ট সাবজেক্টের পরে ভার্বের আইএনজি ফর্ম হয় না, তাই এটাও হবে না, এটাও হবে না, আমাদের হ্যাভ ডিমান্ডেড এটা কারেক্ট। দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশনস। আচ্ছা, তারপরে কি বলছে, দে আর কল ড্যাশ। আচ্ছা, তাদের কল ড্যাশ কামস নাকি হ্যাজ কাম নাকি কামিং। দেখো আবার তাদের দাবি, দেখো এসেছে, সেন্সটা এরকম হবে, তাদের দাবি এসেছে, তো এটা হ্যাজ কাম হবে, ঠিক আছে। আবার এই যে কামস বলতে পারবো না, তাহলে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, ঠিক আছে। কামিংও বলা যাবে না, আমি আগেই বুঝিয়েছি সাবজেক্টের পরে ভার্বের আইএনজি ফর্ম ডিরেক্ট নেওয়া যায় না। অ্যাহেড অফ এ ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, ইনক্লুডিং হলো, হ্যাভ ডিমান্ডেড হলো, হ্যাজ কাম হলো। এবারে চলো আর্টিকেল প্রিপোজিশন। দেখো আর্টিকেল প্রিপোজিশনে কি বলেছে, ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট ড্যাশ দ্য কান্ট্রি ক্রসড 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং ড্যাশ এ প্রাইভেট সার্ভে। আচ্ছা, এখানে কিন্তু দা বলতে হবে, ঠিক আছে। দি আনএমপ্লয়মেন্ট রেট, কিসের, কোথাকার আনএমপ্লয়মেন্ট রেট, আমাদেরকে কিন্তু পজিটিভ কেস দেখাতে হবে, তাই বলতে হবে অফ দ্য কান্ট্রি ক্রসড 10% ইন অক্টোবর। সেটা 10% ক্রস করে গেছে, কখন, অক্টোবরেই ক্রস করে গেছে। অ্যাকর্ডিংয়ের পরে কিন্তু আমরা ফিক্সড প্রিপোজিশন টু নিই, অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সার্ভে, একটা প্রাইভেট সার্ভের মতে। তো চলো এবার আমরা দেখে নেব কি কি আছে ডু অ্যাজ ডাইরেক্টেডে। দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, চেঞ্জ দ্য ভয়েস, ঠিক আছে। দেখো তোমরা ভয়েস চেঞ্জ এগুলো করেছিলে কি না আমি জানি না, যে অনেক সময় কিন্তু আমরা ভয়েস চেঞ্জে দেখতে পাই যে উইদাউট ডুয়ার, অর্থাৎ কি থাকবে না, সাবজেক্ট থাকবে না, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো আমরা যদি বলি দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, দেখো বাকি কিন্তু আর বলা নেই, চোরটাকে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি প্যাসিভে আছে, কিন্তু কার দ্বারা গ্রেপ্তার হয়েছিল সেটা বলা নেই। দেখো কার দ্বারা গ্রেপ্তার হয়েছিল আমরা জানি যে বেসিক্যালি গ্রেপ্তারের কাজটা কে করে, পুলিশ করে। তো সেই জন্য আমরা কিন্তু নিজে থেকে এই সাবজেক্টটা নেব, এটাকে যখন অ্যাক্টিভে নিয়ে আসবো তখন আমরা কি করব, আমরা কিন্তু এই যে দ্য পুলিশ, এটাকে কিন্তু সাবজেক্ট হিসাবে নেব, ঠিক আছে। দ্য পুলিশ হলো, দেখো কোন টেন্সে ছিল, সিম্পল পাস্ট টেন্স, তো আমি এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব যখন আমি অ্যাক্টিভে করব। দ্য পুলিশ, তো অ্যারেস্টেড সেকেন্ড ফর্ম অ্যারেস্টেডই হবে, তাই না। দ্য পুলিশ অ্যারেস্টেড, এইটা কিন্তু অবজেক্ট, এটা লাস্টে চলে যাবে, দ্য থিপ, ক্লিয়ার। দেখো এটার এইভাবে আনসার করতে হবে, ক্লিয়ার। এরকম তোমরা করেছো হয়তো, ঠিক আছে, আমি তো আমার স্টুডেন্টদেরকে শিখিয়েছি। তো যাই হোক, তো এটাও কিন্তু দেখো এখানেও কিন্তু উইদাউট ডুয়ারে আছে। তো আমাদেরকে কি করতে হবে অ্যান্সারটা, এখানে কি বলা আছে, এখানে বলা আছে দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড। আচ্ছা, তো আমরা জানি যে ফায়ার সেটাকে কারা নেভায়, ফায়ার ব্রিগেড নেভায়, তাই না। তো আমরা সাবজেক্ট হিসাবে কী নিয়ে নেব, দ্য ফায়ার ব্রিগেড, BRIGADE, ঠিক আছে। তো ফায়ার ব্রিগেড, তারপরে কি বলবো, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করবো, যেহেতু এটাও সিম্পল পাস্ট টেন্সে ছিল, আমরা বলবো এক্সটিংগুইশড
দ্য ফায়ার ব্রিগেড এক্সটিংগুইশড। তারপরে অবজেক্ট কোনটা, যেটা প্রথমে দেওয়া আছে সেটাই, দ্য ফায়ার ইন দ্য অফিস, দ্য ফায়ার, ঠিক আছে আমি একটু সরিয়ে নিয়ে আসি, দ্য ফায়ার ইন দ্য অফিস। ক্লিয়ার? আশা করি তোমাদের এটা ক্লিয়ার। ওকে, আমি নেক্সট পরেরটাতে চলে যাচ্ছি। চলো আমরা পরেরটা দেখে নিচ্ছি। পরেরটা কি বলেছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন। এটা কিন্তু চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এটা দেখো একেবারে ইজি, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আমরা করব দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন। আচ্ছা দেখো এটা কী হয়ে যাবে, এই যে দেখে নাও আমি এখানে করে দিচ্ছি সলভ। এটা হবে দ্য টিচার, তো যেহেতু এটা কোয়েশ্চেন, সেড টুটা হয়ে যাবে আস্কড, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। ওকে, আর এটাকে যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন তাই আমরা ইফ দিয়ে কানেক্ট করব। হ্যাঁ দেখো ইফ, ওকে টেন্সটা কোন টেন্সে ছিল, প্রেজেন্ট পারফেক্ট, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন। ক্লিয়ার? এটার আনসার কিন্তু এটা হবে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন। ক্লিয়ার? ওকে, পরেরটাতে চলে যাচ্ছি আমি। দ্য গঙ্গা ইজ দ্য, দেখো কি বলেছে, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে এটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে। দেখো ডিগ্রির 3টে টাইপেই বেশি থাকে, তো এটা ফার্স্ট টাইপ আমি বলি। আমি জানি না তোমরা কীভাবে শিখেছো, যাই হোক আমি আমারটা দেখিয়ে দিচ্ছি। দেখো দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। দেখো তো এইটাকে করার জন্য, পজিটিভ করার জন্য আমরা নো আদার ইউজ করব। ভেরি ফিউ দিয়েও কিন্তু হয়, ওটাকে আমরা সেকেন্ড টাইপ বলি। তো আমরা এটা নো আদার ইউজ করব, কেননা এখানে গঙ্গাকেই সবচেয়ে লম্বা নদী বলা হয়েছে, তাই তো, ওর মতন আর কেউ নেই, তাই আমরা বলবো নো আদার। আর একেবারে লাস্টের পার্টটা আগে লিখে নিব। দেখো নো আদার কোনটা লিখবো, রিভার ইন ইন্ডিয়া, এটা আগে লিখে নিব, রিভার ইন ইন্ডিয়া হলো। এরপরে তোমাকে কি করতে হবে, দেখো টেন্স ফলো করো, কোন টেন্সে আছে, এটা কিন্তু প্রেজেন্টে ছিল, তাই আমাদের ইজি রাখবো, কেননা নো আদার রিভার এটা আমার সিঙ্গুলার সাবজেক্ট। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ, ওকে তারপরে লিখবো লং, কেননা পজিটিভ ফর্ম হয়ে যাবে লং, লং অ্যাজ, লাস্টে আমাদের সাবজেক্ট লিখতে হবে, সেটা কি, দ্য গঙ্গা। ওকে, এটা সলভ হয়ে গেল। দেখে নাও আমার একটু জায়গা কম হচ্ছে। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। ক্লিয়ার? ওকে, তারপরেরটাতে চলে যাচ্ছি। দেখো এবারে ফ্রেজাল ভার্ব আছে। আচ্ছা ফ্রেজাল ভার্বগুলো দেখো কি আছে, ডু নট হেট দ্য পুয়ার। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, তোমরা কিন্তু এক্সামে পুরো লাইনটাকেই লিখবে, হ্যাঁ পুরো লাইনটাকে লিখবে। আর এই যে ফ্রেজাল ভার্বগুলো আছে না, এটা টেন্স ওয়াইজ লিখতে হয়, যে টেন্সে থাকবে সেই টেন্সেই লিখতে হয়, খালি মিলিয়ে দিলে হলো না, অনেকে খালি মিলিয়ে দেয়, এটা কিন্তু হবে না। দেখো তো নাম্বার ওয়ানটা কী হবে, নাম্বার ওয়ান কী হয়ে যাবে, ভালো করে দেখো আমি এখানে করে দিচ্ছি। হেট, তো আমরা জানি হেট মানে ঘৃণা করা, তো আর কোনটা মানে ঘৃণা করা, আর ঘৃণা করা মানে হচ্ছে লুক ডাউন আপন, তো আমরা লুক ডাউন আপন, লুক ডাউন আপনই লিখবো, কেননা এখানে হেট ভার্বের বেস ফর্মে ছিল, তো আমরাও বেস ফর্মেই লিখবো, লুক ডাউন আপন। ক্লিয়ার? তারপরে কি বলেছে দেখো, তারপরে ছিল ইনভেস্টিগেটিং, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা আইএনজি দিয়ে দেওয়া আছে, যেটা মিলবে আমরা ওটাকেও আইএনজিতে লিখবো। ইনভেস্টিগেটিং মানে হচ্ছে তদন্ত করা, লুক ইনটু মানেও তদন্ত করা, তো আমরা কিন্তু এখানে লিখবো লুকিং ইনটু। ঠিক আছে, এটা কিন্তু মেনটেন করবে, অনেকে লুক ইনটু লিখে ছেড়ে দেবে, এটা কিন্তু রং, ভুল হবে। আচ্ছা তারপরে রিনা রিজেম্বলস আর ফাদার, রিনা তার বাবার মতো দেখতে, রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, আমরা এটা জানি টেক আফটার, তো কিন্তু আমরা টেক আফটার লিখবো না, দেখো ওখানে রিজেম্বলস এস লাগানো আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স এটা, তাই আমাদেরকেও এখানে লিখতে হবে টেকস আফটার। আচ্ছা আমি সময় বাঁচানোর জন্য এইভাবে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু পুরো বাক্যটাকে লিখবে, ঠিক আছে, শুধু এইভাবে লিখে ছেড়ে দেবে না, পুরো বাক্যটাকে লিখবে। তো আমাদের 3টা হয়ে গেল। এরপরে কি আছে দেখো, লাস্ট যেটা আমাদেরকে খুঁজতে হবে, এই যে আমাদের ওয়ার্ড মিনিংগুলো খুঁজতে হবে। ক্লিয়ার? সো দেখো এই প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কিন্তু তুমি 2 মার্কস করে পাবে, খুবই ইম্পর্টেন্ট, আমি তো মনে করি এগুলো গ্রামারের থেকেও ইম্পর্টেন্ট, ন্যারেশন চেঞ্জ তোমরা যদি ভালো করে শেখো তার থেকেও বেশি এগুলো ইম্পর্টেন্ট। তো আমি মনে করি এই জন্য না তোমাদেরকে প্রচুর আনসিন পড়া উচিত। অনেক টিচার আনসিন এড়িয়ে যায়, আনসিন পড়ায় না, তারা বলে যে আনসিন তো আনকমন, কোনটা আসবে আমরা কি জানি, অত পড়ে লাভ নেই। তো একটা জিনিস তুমি মনে রাখবে, তুমি যদি ভালো ইংরেজি শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রচুর আনসিন পড়তে হবে। একটা ছোটি বই, তোমাদের যে ক্লাস 10-এ বইটা আছে, সেই বইটা পড়ে তুমি কতটাই ইংরেজি শিখবে, যত তুমি আনসিন পড়বে তত নতুন নতুন ওয়ার্ড জানবে, নতুন নতুন সেন্টেন্স দেখতে পাবে,
তো এতে করে কিন্তু তোমার ইংরেজির নলেজটা খুব ভালো হবে, ঠিক আছে। আনসিন প্রচুর পড়বে, এতে করে ইংরেজির নলেজ বাড়বে, রাইটিং স্কিলে তোমার কিন্তু অনেক হেল্পফুল হবে। দেখো কি বলেছে, তো আমরা দেখে নিই ওয়্যারিং অ্যাওয়ে মানে কিন্তু ক্ষয় পেয়ে যাওয়া, ঠিক আছে। তো ওয়্যারিং অ্যাওয়ে আমাদের এটা কোনটা হবে, এটা হবে ইরোডেড। এই যে আমরা লিখেছিলাম ইরোডেড মানেও ক্ষয় পেয়ে যাওয়া, ক্লিয়ার। তোমরা লিখে নিও, আমি লিখছি না সময় বাঁচানোর জন্য। তো ইরোডেড, তো প্রথমটা কি হবে তাহলে, আচ্ছা লিখে দিচ্ছি আমি, এটা হবে ইরোডেড। আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে দেখো অনেক সময় না ভার্বের আইএনজি ফর্ম দিয়ে যদি দেওয়া থাকে, সেই ওয়ার্ডটা খোঁজার জন্য তুমি ভার্বের আইএনজি ফর্মই পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইখানে এরকম কোনো ওয়ার্ডই নেই যেটা ক্ষয় পেয়ে যাওয়া বোঝাচ্ছে, ক্লিয়ার। ওয়াস্ট হবে আছে, কিন্তু এটাও দেখো ভার্বের থার্ড ফর্মেই আছে, তো ইরোডেডই হবে। যদিও ওখানে ওয়্যারিং অ্যাওয়ে বলেছে, কিন্তু তবুও আমাদের এটা ইরোডেডই হবে, ক্লিয়ার। তাছাড়া অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে এটা ম্যাচ করছে না। ওকে, সো নেক্সট পরেরটা দেখে নাও। পরেরটা কি বলেছে, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, ক্লিয়ার। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। তো আমরা জানি অপর্যাপ্ত আমরা পেয়ে গেছিলাম, কোনটা অপর্যাপ্ত আমরা পেয়েছিলাম ইনঅ্যাডিকুয়েট, ক্লিয়ার। এই যে ইনঅ্যাডিকুয়েট এই ওয়ার্ডটা, ঠিক আছে। তোমরা লিখে নিও, আমি লিখছি না, সময় বাঁচাচ্ছি। তারপরেরটা কি বলছে, স্টোরেজ মানে কিন্তু মানে যেখানে কিছু জমা করে রাখা হয়, গুদাম ঘর যেটাকে আমরা বলি, ভান্ডার, ক্লিয়ার। তো এটা আমরা পেয়েছিলাম ওয়্যার হাউস, এই যে তোমরা পেয়েছো হয়তো ওয়্যার হাউস, ঠিক আছে। এটার মানেও গুদাম ঘর, ঠিক আছে, এটা দেবে, লিখে নাও, আমি লিখছি না। তারপরে কি বলেছে দেখো, ইন্ট্রুশন মানে কি, আচ্ছা দেখো ইন্ট্রুশন মানে হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে, আমরা দেখে নিচ্ছি, দাঁড়াও। ইন্ট্রুশনটা মিনিং দেওয়া আছে এখানে, এই যে ইন্ট্রুশন মানে এই যে অবৈধভাবে প্রবেশ করা, ক্লিয়ার। এনক্রচমেন্ট এটা হবে, অর্থাৎ তুমি কোথাও যদি অবৈধভাবে ঢুকে পড়ো, কারোর জিনিস যদি অবৈধভাবে নিয়ে নাও, সেটাকে এনক্রচমেন্ট বলা হয়। সেটাই হচ্ছে আমাদের কোনটা লাস্ট ওয়ার্ডটা, ইন্ট্রুশন, ক্লিয়ার। তো এবারে দেখো রাইটিং স্কিল আছে তোমাদের, এই রাইটিং স্কিলগুলোর যদি দরকার পড়ে, যেমন এখানে একটা তোমার প্রসেসিং দেওয়া আছে, স্কুল ম্যাগাজিন, আর তারপরে এখানে দেওয়া আছে একটা স্টোরি, ফার্মার অন এ হর্স ব্যাক, তোমরা হয়তো এটা পড়েছিলে। তারপরে একটা রিপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলোর যদি দরকার পড়ে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দেবো। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই দেখতে থাকো, আমি পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসছি।